আচ্ছা, এই মুহূর্তে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো বাংলাদেশের স্থায়ী শত্রুকে, আপনারা নিশ্চয় আওয়ামী লীগের নাম বলবেন। কিন্তু এইখানে আপনাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। আসলে আওয়ামী লীগ বাংলাদেশের স্থায়ী শত্রু নয়, তারা শত্রুর দ্বারা পরিচালিত একটি এজেন্ট। বাংলাদেশের মূলত স্থায়ী শত্রু হচ্ছে তার পার্শ্ববর্তী কাঁটাতারে ঘেরা একটি দেশ, যে দেশটি কোনো দিন কোনো মতো অবস্থায় বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি হোক, এটা কোনোদিন তারা চায় না এবং হতে দেবে না কখনো। তারা যে কোনোভাবে চলে বলে কলে কৌশলে এ দেশকে দমিয়ে রাখবে, এ দেশের মানুষকে তাদের প্রজা বানিয়ে রাখবে, তাদের চাকর বানিয়ে রাখবে। বাংলাদেশ যেন তাদের কাছে অনুগত হয়ে হুজুর 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 করে, এরকম একটি বাংলাদেশ তারা চায়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশ সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হোক, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করুক, এটা কোনোদিন তারা হতে দেবে না। তো এই যে হতে দেবে না, তার অংশ হিসেবে তারা কখনো কখনো যখন যাকে পায় তাকে এদেশে এজেন্ট নিয়োগ করে এবং তাদেরকে দিয়ে কাজ করে। গত 17 বছর তারা আওয়ামী লীগকে দিয়ে এই কাজটি করিয়েছে। আওয়ামী লীগ তাদের খেলার পুতুল ছিল, তারা এই কাজটি করিয়েছে। এখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন তারা নতুন বন্ধু খুঁজে ফিরছে এবং তারা হয়তো ইতিমধ্যে পেয়েও গেছে যারা আওয়ামী লীগের রোল প্লে করবে খুব তাড়াতাড়ি। আর তাদের এই কাজটা তো তারা সরাসরি এখানে এসে করে না, তারা এদেশে তাদের 4টা প্রতিষ্ঠান আছে, 4-5টা প্রতিষ্ঠান আছে। এই 4-5টা প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই কাজটি পরিচালনা করে। এটি দীর্ঘদিন ধরে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার এবং বাংলাদেশের অন্যান্য মানুষ বারবার বলে আসছে, আমরা বিষয়টা সেইভাবে গুরুত্ব দেই নাই বা এইভাবে আসলে বুঝি নাই। কিন্তু এখন যত দিন যাচ্ছে এবং তাদের অভিযোগগুলো যখন আমরা খতিয়ে দেখছি, আমাদের মতো সাধারণ মানুষ যখন খতিয়ে দেখছি, তখন দেখছি যে না, তাদের এই অভিযোগের, এই প্রতিষ্ঠানগুলোর অভিযোগ সম্পর্কে প্রায় 99% সত্য। এরা হচ্ছে নাম্বার 1 ডেইলি স্টার, নাম্বার 2 প্রথম আলো, নাম্বার 3 উদীচী, নাম্বার 4 হচ্ছে ছায়ানট এবং সিপিবি। এই কয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত এদেশে তার এজেন্ডা বাস্তবায়ন করে। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি বাংলাদেশের স্থায়ী শত্রুকে চিনতে পারলাম এবং সেই শত্রু কাদেরকে দিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেটি সম্পর্কেও আমরা বুঝতে পারলাম। এখন এই যে শত্রুটা আমাদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সর্বশেষকে আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার গতকাল একটি প্রোগ্রামে তিনি প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে দুটি কথা বলেছেন। ডেইলি স্টারের একটা উদাহরণ দিয়েছেন তিনি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তিনি আজ থেকে 13-14 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লাগাতারভাবে একের পর এক এত মিথ্যাচার, জঘন্য অপবাদ চাপিয়ে দিয়ে গিয়েছে, তাকে এত গালমন্দ করেছে। ঠিক ডেইলি স্টার এই লোকটাকে একেবারে হিরো বানিয়ে দিয়েছে, প্রথম পেজে তার সমস্ত কথাগুলো বড় বড় হেডলাইন করে প্রচার করেছে। মজার ব্যাপার হচ্ছে, তিনি লেকচারার হবার পরেও ডেইলি স্টার তাকে অধ্যাপক হিসেবে উপস্থাপন করেছে এবং হেডলাইনে তাকে হিরো বানিয়ে দিয়েছে, বাংলাদেশের হিরো বানিয়ে দিয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যখন তার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন করেছে, তারপরেও কর্ণপাত করে নাই। এরপরে সমস্ত শিক্ষক সমিতি যখন একত্রিত হয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে, তখন আর প্রথম আলো, তখন ডেইলি স্টার এই রিপোর্টার প্রকাশ করে নাই, এই রিপোর্টার ছাপে নাই। আর প্রথম আলোর একটি উদাহরণ তিনি দিয়েছেন যে এই প্রথম আলো পত্রিকায় জাফরুল্লাহর নামটি যতবার উল্লেখ করা হয়েছে ততবার বিএনপি পন্থী বলে উল্লেখ করা হয়েছে, অথচ যখন ওই যে জাফর ইকবাল এবং আনিসুজ্জামান এদের সম্পর্কে যখন লেখা হয় তখন কিন্তু কখনোই এদেরকে আওয়ামীপন্থী হিসেবে চিহ্নিত করা হয় না। এটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই হচ্ছে সূক্ষ্ম কাজ। এরা এত দেশ বিরোধী, সূক্ষ্মভাবে এত দেশ বিরোধী। এরপরে প্রথম আলোর একটা রিপোর্ট আপনারা জানেন যে 2023 সালের 26শে মার্চ তারা স্বাধীনতা দিবসে একটি শিশুকে দিয়ে, শিশুর ছবি দিয়ে সেখানে তারা একটা দিনমজুরের একটা বাণী সেখানে অ্যাড করেছিল। এইটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তখন 50 জন বিশিষ্ট নাগরিক কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রথম আলো পরে সেটি সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। এরকম তারা এই কাজই করে থাকে। তারা কোথায়ও বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো হিন্দু এবং মুসলমানের সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে, লেনদেন নিয়ে, দোকানের পাওনা হয়তো দোকানে বাকি খেয়েছে দেয় না, এরকম লেনদেন নিয়েও যদি কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, তাহলে এই দুটি পত্রিকা ঝাঁপিয়ে পড়েছে সেখানে সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সর্বশেষ বেশি দূরের কথা না, এই 4-5 দিন আগের কথা, লালমনিরহাটে যে ওই যে নাপিত যে হলো, সেই ঘটনাটা কি, নাপিত এবং তার ছেলে দুজনের দোকানে যারাই চুল কাটতে যায় তারা মুসলমান এবং মুসলমানদের নবী সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রায় 17-18 বছর ধরে এইভাবে বলে আসছে। এলাকার লোকজন কিছু বলে নাই। শুনতে শুনতে তাকে বিভিন্নভাবে মানুষ নিষেধ করেছে, তবুও তারা নিবৃত্ত হয় না। এরপরে যে তার নিয়ে নামে মামলা হয়েছে তখন এই দুটি পত্রিকা ওখানে যে ঝাঁপায় পড়ছে যে সংখ্যালঘুকে নির্যাতন। এই হচ্ছে এদের কাজ। এরা রিপোর্ট করে প্রতি মুহূর্তে, যেন এই রিপোর্টে তার ভারত যেন খুশি থাকে। এবং প্রত্যেকটা রিপোর্টে, এই দুটি পত্রিকার প্রত্যেকটা রিপোর্টে, তাদের প্রতিটা কর্মকাণ্ডে তাদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে পাশের দেশ, অর্থাৎ সেখান থেকে যে ডিরেকশন আসে তারা সেটাই করে। তারা বাংলাদেশের পারপাসকে কোনো মতো অবস্থায় সার্ভ করে না। আসিফ নজরুল স্যারের এই বক্তব্যে আপাতত আমরা সেটি প্রমাণ পেয়েছি। এবং আমাদের রাষ্ট্র কোনোদিন সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার জন্য তারা অনিচ্ছা সত্ত্বেও তাদের এই সমস্ত অপকর্মগুলো মেনে নিয়েছে। কিন্তু এখন তারা এমন পর্যায়ে চলে গেছে যে এখন কিন্তু আসিফ নজরুল স্যার এটি বলতে বাধ্য হয়েছেন। তো রাষ্ট্রের পক্ষ থেকে যখন এটি এর স্বীকৃতি দেয়া হয়, রাষ্ট্র যখন এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন বুঝতে বাকি থাকে না যে আসলে আমাদের সার্বভৌমত্বের জন্য এই দুটি পত্রিকা, এই দুটি প্রতিষ্ঠান এবং আরো আগে যে উল্লেখ করলাম এরা আসলেই হুমকি স্বরূপ। সুতরাং আমাদের দায়িত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, সিদ্ধান্ত নেবার দায়িত্ব এদেশের জনগণের।